স্বাগত আজকের জয়তুতে। বন্ড, জেমস বন্ড নামটা শুনলেই চোখের সামনেই ভেসে ওঠে দুর্দান্ত কিছু মুহূর্তের ছবি, যার মধ্যে আছে রোমান্টিক কিছু মুহূর্ত এবং অবশ্যই অ্যাকশন মুহূর্ত। গত ৫০ বছর ধরে একটি নাম মুগ্ধ করে রেখেছে সারা পৃথিবী জুড়ে টেলিভিশন এবং ছায়াছবির দর্শকদের। কেননা জেমস বন্ড এখন শুধুমাত্র পর্দার বিষয় না, জেমস বন্ড এখন অনেক মানুষের প্রতিদিনকার বিষয়ে পরিণত হয়েছে। ভয়ঙ্কর সুন্দর এই শব্দটি যেন বন্ডের নামের সঙ্গে মানিয়ে যায়। ব্রিটিশ ঔপন্যাসিক আয়ান ফ্লেমিং এই চরিত্রটি তৈরি করেছিলেন এবং এই চরিত্রটি বইয়ের পাতাতে যেমন জনপ্রিয় হয়েছিল তেমনি সিনেমাতে এসেও জনপ্রিয় হয়েছে এবং এখন জেমস বন্ডের নানা রকম ফ্র্যাঞ্চাইজও পাওয়া যায়। জেমস বন্ড হচ্ছেন একজন ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা যিনি MI6-এর এজেন্ট এবং ফ্লেমিং যে উপন্যাসগুলি রচনা করেছিলেন তার উপরে যে চলচ্চিত্রগুলো তৈরি হয়েছে সেগুলো প্রত্যেকটি অনেক জনপ্রিয় হয়েছে। 1962 সালে তৈরি হয়েছিল প্রথম ছায়াছবিটি এবং 2010 পর্যন্ত 23টি ছবি মুক্তি পেয়েছে এবং 5 দশক ধরে স্পাই ফিল্ম সিরিজে জেমস বন্ড একটি বিরাট জায়গা দখল করে আছে। প্রথম ছবিটির নাম ছিল ডক্টর নো এবং সেই ছবিটি দিয়েই জেমস বন্ডের সূচনা। এবছরের অক্টোবর মাসের 26 তারিখে ব্রিটেনে প্রথম মুক্তি পেয়েছে এই সিরিজের 23তম সিনেমা স্কাইফল। 2012 সালের 5 অক্টোবর ছিল বন্ড সিরিজের সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বছর হলো এই ছায়াছবির। দর্শক, আমাদের আলোচনা কিন্তু শুধু জেমস বন্ডকে নয়, আমরা কথা বলতে চাই স্পাই ভিত্তিক চলচ্চিত্র নিয়ে। বাংলাদেশের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আছে সেখানে কি হচ্ছে, দুর্ধর্ষ ফাইটিং, অ্যাকশন এবং অজস্র নায়িকার সঙ্গে ফ্লার্ট, নানা রকম টেকনোলজি ব্যবহার, এই সব কিছু যে জেমস বন্ড করে থাকে সেই ধরনের ছবির কাহিনী কিংবা নায়কেরা আমাদের ছবির উপর কোনো প্রভাব ফেলে কিনা এবং আমাদের নায়করা বিদেশে সেই নায়কদেরকে কোনোভাবে ফলো করেন কিনা, এইসব নিয়ে। এবং আজকে আমন্ত্রিত যারা অতিথি তারা হচ্ছেন দুজন, তাদেরকে আপনারা চেনেন। একজন হচ্ছেন MA জলিল অনন্ত, তিনি প্রযোজক, পরিচালক এবং চিত্রনায়ক, এবং তার পাশেই আছেন বর্ষা, চিত্রনায়িকা। তারা দুজন আবার একে অন্যের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়টি আপনারা সবাই জানেন। অনন্ত, আপনাকে জিজ্ঞেস করি প্রথমে যে বাংলাদেশের চলচ্চিত্রে আপনি নতুন মাত্রা এনেছেন, আপনি নানা রকম টেকনোলজি, অ্যাকশন ছবিতে দুর্ধর্ষ সব অ্যাকশন সেগুলো নিজে স্টান্ট দিয়ে আপনি করেছেন। তা আপনার কি মনে হয় যে আপনি কি বাংলাদেশের চলচ্চিত্রে জেমস বন্ড? আসলে এটা যদি এখন আমি বলি যে আমি বাংলাদেশের চলচ্চিত্র জেমস বন্ড, এটা খুব খারাপ শোনা যাবে। এখন মানুষ বলবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের চলচ্চিত্রে আমার অবস্থানটা কি, সেটা মানুষ বলে দিবে। সেটা আসলে দর্শকের মতামতটাই ভালো হবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্রে যে আধুনিক কিছু বিষয় আপনি এনেছেন, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের কোনো চরিত্রে আপনি আসতে পারেন? আমার আসলে মনে হয় না। সিরিজে যে নায়কের ব্যাপার, বাংলাদেশে কিন্তু এরকম কোনো হিরো নাই যে সিরিজ সিকুয়েলই হয়। হ্যাঁ, আমি আসলে মনে হওয়ার ব্যাপারটাকে খুব কম বিশ্বাস করি, আর প্র্যাকটিক্যাল মানে আমি কি করতে পারবো এটাকে বেশি বিশ্বাস করি। আমার আসলে প্রথম থেকেই টার্গেট ছিল যে ওয়ার্ল্ডে যে জেমস বন্ড বলতে একটা খ্যাতি আছে, যেমন এটা নাম শুনলেই মানুষ শুনে যায় যে জেমস বন্ড মানে 007-এর ছবি। আমার আসলে প্রথম টার্গেটটাই এটা ছিল যে আমি বাংলাদেশে একটা নাম ইস্টাবলিশ করব, জেমস বন্ড টাইপের। অ্যাটলিস্ট আমাদের দেশের যতটুকু চাওয়া ছিল লাস্ট 40 ইয়ার্সে বাংলাদেশের চলচ্চিত্রতে, আমি তার চেয়ে মানে একটু বলবো না, একটু বেশি ব্যতিক্রম করে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে অ্যাটলিস্ট তার সাথে যে সমন্বয় করা যায়, অথবা তাদের সাথে যদি মিলিয়ে দেখা হয় দেখা যাবে হয়তো 10% ডিফারেন্স থাকতে পারে। আমি এইভাবে আমার প্রথম প্রচেষ্টা চালাই, সেটা হচ্ছে গোয়েন্দা ভিত্তিক ছবি, সেটা হচ্ছে খোঁজ, দ্য সার্চ। এটা আমি জেমস বন্ডকেই আপনি বলতে পারেন যে এটা আমি 100 না বললেও 90% ফলো করি, যেটা নাকি আমাদের দেশের যে প্রেক্ষাপটে সেন্সর বোর্ড যেটা আছে, যারা অভিজ্ঞ সেন্সর সদস্য আছেন তাদের মানে কিছু একটা মানে এলোমেলো বলবো অথবা তাদের ভুল বুঝাবুঝিটা বলবো, আমি ঠিক বুঝতে পারছি না আমি বলবোটা কি। এইটার কারণে আমি আসলে মানে জেমস বন্ডের যে সিরিজটা আমি নিয়ে আসতে চাচ্ছিলাম সেটার থেকে আমি একটু পিছিয়ে, কারণটা আমি আপনাকে তুলে ধরি, নাহলে হয়তো দর্শকও বুঝবেন না যে কেন অনন্ত এই কথাটা বলল। জেমস বন্ড যতগুলো আপনি আপনার বয়সে যতগুলো ছবি আপনি দেখেছেন, আপনি দেখবেন মিশনটা হচ্ছে স্পাই। এখন আপনি যদি স্পাই হতে হয় তাহলে আপনি কি হবে, এটা ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল টেরোরিজম এটা কিন্তু জড়িত, না হলে কিন্তু স্পাই হওয়ার কোনো কারণ নেই। স্পাইতে কাহিনীটাই
ইন্টারন্যাশনাল টেরোরিজম থাকতে হবে কাহিনীটার মধ্যে, গোয়েন্দা ভিত্তিক যেহেতু দেশকে কারা দেশের বিরুদ্ধে কাজ করতে চায় এবং দেশে যারা বাস করেন তারা কোনো টেরোরিজমের সাথে জড়িত আছে কিনা, এইটাই কিন্তু স্পাই, যেটা আমরা বলে থাকি সিআইডি। সেটা ছিল আমার খোঁজ দ্য সার্চের গল্প। ছবিটা প্রথমে প্লে হবে যে আমি আমেরিকাতে, লাস ভেগাস। সেইখানে কি আপনি কোনো বাধা পেয়েছিলেন? না, সেটা তো মানে বাধা না, শুধু বলেন যে আমাকে পিষে ফেলানোর চেষ্টাটা কি ছিল সেটা মানে যদি বুঝিয়ে না বলি হয়তো দর্শক বুঝবেন না, আপনিও বুঝবেন না ব্যাপারটা। যেটা ছিল যে আমি যখন ছবিটা সাবমিট করি তখন হয় ছবিটা ব্যান করে দেয়। কি কারণে ব্যান করে দেয় একবার খেয়াল করেন। আমি ভিয়েতনাম কেন নামটা দেখালাম, আমি কেন ইংল্যান্ড নামটা দেখালাম, আমি কেন লাস ভেগাস নামটা দেখালাম, আমি কেন সুইজারল্যান্ড কথাটা বললাম, হোয়াট ইজ দিস সিনেমা? দর্শকে যদি আমি বুঝাতেই না পারি যে আমি একটা গোয়েন্দা ভিত্তিক কাজ করছি, তাহলে কেন আমি বুঝাতে পারবো না বিএসএস, ব্রিটিশ সিক্রেট সার্ভিস, আর আমি সার্চের নাম দিই বিএসএস, বাংলাদেশ সিক্রেট সার্ভিস। আমি একটা নাম এখানে খুব কঠিনভাবে জেমস বন্ডের মতো আমি এটা ইস্টাবলিশ করতে চেয়েছিলাম, রানা, মাসুদ রানা, বন্ড, জেমস বন্ড। ইভেন তো আপনি জানেন না যে আমি এই গল্পের জন্য আমি গাজী আঙ্কেল যে আছে চৌদ্দীয় গাজী মাজহারুল আনোয়ার, ওনাকে নিয়ে যে কাজী আনোয়ার হোসেন সাহেব আছেন, ওনার বাসায় পর্যন্ত আমি যাই। মানে আমি চেষ্টা কম করি নেই, যে চেষ্টা নিয়ে কাজী আনোয়ার হোসেন সাহেব উনি বলেছিল আমার সার্চের ট্রেলার দেখে যে আপনি আমার এইখানে যত বই আছে সব নিয়ে যান। আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে জেমস বন্ড বানাতে পারবে, কিন্তু আপনার এই ছবির ট্রেলার দেখে আমার মনে হলো সামবডি হ্যাভ ইন বাংলাদেশ ক্যান মেক জেমস বন্ড। বর্ষা, আমরা দেখেছি যে জেমস বন্ডের একটি চলচ্চিত্রে একটি বিরাট অংশ জুড়ে থাকে নারী চরিত্র, যাদেরকে বলা হয় বন্ড গার্ল, এবং তাদেরকে নিয়ে খুবই আলোচনা হয়। তারা কি পোশাক পরলেন, তারা কি খেলেন, তারা কোথা থেকে উঠে আসলেন। অধিকাংশ বন্ড ছবিতে দেখা যায় তারা সমুদ্র থেকে উঠে আসেন। তো আপনার কি কখনো মনে হয় যে এইরকম কোনো চলচ্চিত্রে আপনি অভিনয় সুযোগ পেলে করতেন? আসলে জেমস বন্ড 007 যে মুভিগুলো হয়, এটা আমার কাছে যেটা মনে হয় যে ছবিটা যখন রিলিজ হয় 2 বছর 3 বছর পর আমার মনে হয় পুরো পৃথিবীটাই হুমড়ি খেয়ে পড়ে সিনেমা হলে। যেটা আমি নিজেই এবার যেটা দেখলাম যে লাস্ট যে মুভিটা রিলিজ হলো স্কাইফল, এটা আমি তখন ম্যানচেস্টারে ছিলাম। তো মুভিটা যেদিন রিলিজ হলো ঠিক ওই দিনই আমরা দুজন হলে গিয়ে ছবিটা দেখলাম। মানে একটা ইয়াতে মানে শপিং মলে মেবি 20 থেকে 25টা স্ক্রিন আছে, সেখানে 15টা স্ক্রিনে স্কাইফল, সবগুলো হাউসফুল। তো আসলে আমি কি বলবো, এটা তো শুধু ওইখানকার বিষয়টা, শুধু ইংল্যান্ডের জিনিস, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ হয় প্রতিটা দেশেই জেমস বন্ডের ছবি দেখার জন্য সবাই এরকম হুমড়ি খেয়ে হলে পড়ে। আর হিরোইনের কথা যেটা বললেন, আসলে ভাগ্যে আমি মানে কি বলবো, এটা যদি কখনো হয় আমার মনে হয় যে হিরোইনরা যেটা করেন ওই ছবিতে আমার সেই কোয়ালিটি আমার আছে, ইনশাআল্লাহ আমি সেটা করতে পারবো। হিরোইনরা যে কাজটা করে থাকেন জেমস বন্ড ছবিতে হিরোইনের যে যোগ্যতা, সেই যোগ্যতা পুরোপুরি আপনার আছে। আমি এটা আমার মনে প্রাণে বিশ্বাস, আমি সুযোগ পেলে কাজটা করতে পারবো। চলেন আমরা বন্ডের নায়িকাদেরকে দেখি তারা কি করে। আমরা একটু স্ক্রিনে দেখি বন্ডের নায়িকাদের। I'm not supposed to be here either. I take it you're not. What are you doing here? নারীর সান্নিধ্য পেলে প্রেমে মস্তে তার একটু সময় লাগে না, তাই তো জেমস বন্ডের প্রসঙ্গ আসলেই উঠে আসে বন্ড গার্লসদের কথা। Magnificent view. প্রথম ছবি ডক্টর নোতে উর্সুলা আন্ড্রেসকে দিয়ে শুরু, এরপর জিনা মার্শাল, ড্যানিয়েলা বিয়াঞ্চি, অনর ব্ল্যাকম্যান, শার্লি ইটন, তানিয়া মালে, লুসিয়ানা পালুজ্জি, মিয়ে হামা, আকিকো ওয়াকা বায়াশি, কিম বাসিঙ্গার, বারবারা ক্যারেরা, হালি বেরি, ইভা গ্রিন, ইভানা মেলিসেভিচ, গেম্মা আর্টারটন হয়ে কোয়ান্টাম অফ সোলেসের ওলাগা কুরিলেঙ্কো। এরা সবাই বন্ডের প্রেমের শিকার হয়েছেন শয্যাসঙ্গী। Straight up with a twist. Looks like you're out to get me. It's an idea at that.
বাট আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা এটা হয়তো অনেকেই বলবে যে অনন্ত বর্ষাকে নিয়ে ছবি করে বলে বর্ষা মনে ওর সাপোর্ট হিসেবে বলছে, ঠিক তা নয়। মানে অ্যাকশন, তারা তো অ্যাকশন হিরো। তো আমার কাছে যেটা মনে হয় ওর মধ্যে আমার কাছে কেন জেমস বন্ডের একটা পাই, যখন ও অ্যাকশন করে মানে এমন সাহসী সে অ্যাকশনগুলো করে, আমার কাছে ওই ফোর্সটা আসে ওর মধ্যে থেকে। যেমন অনেক মানে খুব রাগের যে বিষয়গুলো থাকে, মানে স্টান্ট নিজেরাই যারা দেন, আমার কাছে মনে হয় ওই হবে দেশের জেমস বন্ড। জেমস বন্ড তো খুব ফ্লার্ট, যে মেয়েকেই দেখে সুন্দর মেয়ে তাকেই সে কিভাবে যেন পটিয়ে ফেলে। না, এটা আমার মনে হয় না এটা ঠিক, কারণ জেমস বন্ড আমার মনে হয় না যে সে মেয়েদেরকে গিয়ে ফোর্স করবে। ফোর্স করে না, কিন্তু কিভাবে কি জানি করে, মেয়েরা শেষ পর্যন্ত ওকে না, ভালোবাসে। আমি এটা বিশ্বাসী নই, আমি এটা বিশ্বাস করি না। জেমস বন্ডের ক্যারেক্টার যেটা বলছে উনি সেটাই বলছে। আসলে ক্যারেক্টার তো রাইটার লিখবে, আর্টিস্ট প্লে করবে। তো যাই হোক, আমরা এই জায়গায় এসে একটি বিরতি নেই, বিরতির পর ফিরে আসছি। আমরা কথা বলছি জেমস বন্ডকে নিয়ে, এবং বন্ডকে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন অনন্ত এবং বর্ষা। বিরতির পর আবারও স্বাগত জয়তুতে। আমরা কথা বলছিলাম জেমস বন্ডকে নিয়ে। জেমস বন্ড কিন্তু একটি ফর্মুলা ছবি, অর্থাৎ এরও কিন্তু নানা ধরনের ফর্মুলা আছে। যেমন জেমস বন্ড শুরুই হবে একটা অসাধারণ অ্যাকশন দিয়ে। জেমস বন্ডের সবগুলো ছবির শুরুর যে টাইটেল সেটি একই রকম, জেমস হেঁটে আসেন এবং তারপর একটি পিস্তল টার্গেট করে গুলি করেন। সব ছবির শুরুতে একটা গান থাকবে এবং সেই গানের ব্যাকগ্রাউন্ডে অনেক মেয়েদের ছবি থাকবে। অর্থাৎ আমরা যে শুধু বাংলাদেশের ছবিকে ফর্মুলা ছবি বলে উপহাস করি, ব্যাপারটা সেরকম না। ফর্মুলা ভালো হলে আবার জেমস বন্ডের মতো হয়ে যেতে পারে। চলুন তাহলে দেখি এই ফর্মুলা ছবিতে যে নায়কেরা অভিনয় করেছেন তাদেরকে এক এক করে। 50 বছর আগে ডক্টর নো চলচ্চিত্রের মধ্য দিয়ে রূপালী পর্দায় যে ব্রিটিশ গুপ্তচরের যাত্রা শুরু হয়েছিল, আজ 5 দশক পেরিয়েও সে চিরতরুণ এবং সেই আগের মতোই দুর্ধর্ষ। Everybody needs a hobby. So what's yours? Resurrection. আজও কোটি দর্শকের হৃদয়ে অক্ষয় এই তরুণ, নারীর আজন্ম আরাধনার পুরুষ, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6-এর সেরা গুপ্তচর বন্ড, জেমস বন্ড। James Bond. When was the বন্ড মানে ক্ষুরধার বুদ্ধিমত্তা, অন্তর্ভেদী দৃষ্টি, অসামান্য রসবোধ এবং শত্রুকে ঘায়েল করতে দুর্দান্ত আত্মরক্ষার কৌশল। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং এর সারা জাগানো গোয়েন্দা চরিত্র এই জেমস বন্ড। উপন্যাসে বন্ডকে দেখানো হয় রয়্যাল নেভির একজন কমান্ডার হিসেবে, পরে যাকে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের গোয়েন্দা হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেমস বন্ডের কোড হচ্ছে 007। এখন পর্যন্ত জেমস বন্ড সিরিজের 23টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে শন কনারি 6টি, জর্জ ল্যাজেনবি 1টি, রজার মুর 7টি, টিমোথি ডাল্টন 2টি, পিয়ার্স ব্রসনান 4টি আর ড্যানিয়েল ক্রেগ 2টিতে বন্ড চরিত্রে রূপদান করেছেন। How do you take it? Straight up, with a twist. Thank you, Mr. The name's Bond. James Bond. সবশেষ গত 26শে অক্টোবর যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে সিরিজের 23তম ছবি স্কাইফল। এতে তৃতীয়বারের মতো বন্ড হয়েছেন ক্রেগ। আমরা দেখলাম দুর্ধর্ষ অ্যাকশন, এটারও কিন্তু একটা ফর্মুলা আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই ধরনের অ্যাকশন ছবি ভবিষ্যতে হতে পারে, কিংবা এরই মধ্যে আপনি করে ফেলেছেন? ভবিষ্যতে তো এর অবশ্যই এরকম হবে, তবে এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। মানে একদম একজ্যাক্টলি এটা করতে না পারলেও, যেমন আপনি মোস্ট ওয়েলকামে দেখবেন যে আমি 35-40 ফিট উপরে আমি হুন্ডা নিয়ে জাম্প করি, একদম স্লো মোশনে, কোনো ডামি নাই, কিচ্ছু নাই। তা আপনার ভয় লাগে না? আপনি না, এগুলো ভয় তো লাগেই। যেমন এই যে হাতের এইখানে লিগামেন্ট
পায়ের বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, এরকম এটা যদি আপনি মচকে একটার পর একটা গিয়েছে। ছবি করেন, এটা- আপনার এই ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে, এরপর হ্যাঁ, তো এই দেখা যে- যাবে যে আপনি আর ছবি করতে পারবেন না। তারপরে মোস্ট ওয়েলকামে আমি অ্যাবাউট 25 ফিট উপরের দিকে পড়ে যাই তো হুন্ডা আপনি থেকে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে নিচ্ছেন না? হ্যাঁ, এটা তো অবশ্যই। ধরেন এই আমি যেটা দেখলাম, জ্যাকি চান তার অস্ত্রোপচার হয়ে গেছে 36 টাইম, আমার কিন্তু অলরেডি 4 টাইম অলরেডি। তো আপনি মানে এটা অনেক বেশি ঝুঁকি নিয়ে নিচ্ছেন না? হ্যাঁ, এটা আসলে সেটা আমাকে সবাই বলে। যেমন আমি একটা প্রবলেম আছে আমার, যেমন টম ক্রুজের আমি একটা ছবি দেখলাম MI4, আমরা হলেই ছবিটা দেখি, তখন থাইল্যান্ডে শুটিংয়ে ছিলাম। ছবিটা শুটিং দেখার পর থেকে আমি 3 নাইট আমার ঘুম আসছিল না। আমি সারাক্ষণ এটাই দেখছি যে এটা কি দেখলাম। মানে দুবাই যে বুর্জ খলিফা যে বিল্ডিং থেকে, এটা তো আপনিও দেখেছেন, সেখান থেকে সে জাম্প মানে করলো। সেখান থেকে জামটা না, আসলে জামটা অনেক ইজি একটা ব্যাপার। যেমন আমাকে যদি এখন বলেন যে অনন্ত সাহেব সিনেমার জন্য আপনি 50 তলা থেকে জাম্প করবেন, এটা আমার কাছে সত্যিকারে বলি নর্মাল ব্যাপার। এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা হচ্ছে খুব কষ্টকর একটা ব্যাপার যে বিল্ডিংয়ে হেঁটে নামা, এটা ইজ রিয়েলি রিয়েলি টফ একটা ব্যাপার। জাম্প করবেন, আপনার সেফটি রোপ থাকবে, জাম্প করবেন, ল্যান্ডিং করবেন ওইভাবে সেফটি রোপ নিয়ে, বাট বিল্ডিংয়ে হেঁটে নামা এটা সো টাফ একটা ব্যাপার। যখন এই শটটা আমি দেখি, তখন আমার মাথা তো মানে বলতে পারি কাজ করছিল না যে আমি এটা কী দেখলাম। তখন আমার যে ছবি ডিরেক্টর, মানে জাইকা, থাইল্যান্ডের ডিরেক্টর, ওকে দিয়ে আমি 3টা ছবির অলরেডি আমার কাজ করে, ফাইট ডিরেকশন। ফাইট ডিরেক্টর। তখন আমি ওর সাথে কথা বললাম যে আমি এই ধরনের শটটা করতে চাই, প্লিজ অ্যারেঞ্জ করো। সেটা হচ্ছে আপনি বায়ুক টাওয়ার যেটা আছে পাতু নামে ব্যাংককে, দেখছেন ওইটা 94 স্টোরি বিল্ডিং, ওইটা থেকে আমি বলি জাম্প করব। তো ও বলে যে দেখো এইটা নাম্বার 1 পারমিশনের ব্যাপার আছে, পারমিশনটা দিবে না যে তুমি ওইটার উপর থেকে, আর ওইখানে অলওয়েজ ট্যুরিস্ট অনেক বেশি, তুমি যে জাম্প করবা মানে এটা অ্যাটলিস্ট এখানে 2 দিন রেস্টুরেন্ট বন্ধ রাখতে হবে, কারণ সেফটি ইস্যু ব্যাপার, অনেক কাজ করতে হবে এখানে, এটা মনে হয় না ওরা দিবে। তারপর আমি বললাম যে ট্রাই করো। যখন ট্রাই করে হলো না, তখন আমি কি করলাম, ও বললো যে ঠিক আছে তোমাকে অন্য একটা বিল্ডিং দেখাই, বাট এত বড় না, এটা 23 তলা। সেখান থেকে আপনি জাম্প করলেন? তখন 23 তলা থেকে জেমস বন্ড যেইভাবে হেঁটে হেঁটে নামে, টম ক্রুজ, আমি সেম নিঃস্বার্থ ভালোবাসাতে দেখবেন আমি এক্স্যাক্টলি ওই শটটা দিই। যখন নামতে শুরু করলাম, আমি অ্যাবাউট 21 তলা থেকে আনটিল 14 তলা পর্যন্ত পড়ে গিয়েছিলাম, ওইটা শটটাও আছে। মানে একদম ওই পাতো পিছন দিয়ে হেঁটে নামা, যখন পিছলিয়ে পড়ে যাই, ওই সেফটি যেই তারটা, ওইটা তো জানেনি, এটার ওয়াইড হচ্ছে 5 মিলিমিটার, তাই ওইটাতে যেই ঝাঁকিটা খায়, মানে ওইখানে কিন্তু লকটা খুব জোরে ঝাঁকি খেলে খুলে যেতে পারে, মানে হয়তো আমার হায়াত ছিল এই জন্য খুলে নাই। আর যখন আমি এখন আপনি আরো ঝুঁকি এরকম নেবেন না, আমি বলে নিই, যখন আমি এইটা নিয়ে বাড়িটা খেলাম পিছনে, তখন অ্যাবাউট 5-7 মিনিট আমি চোখেই দেখি নাই, মানে বাড়িটা খাওয়ার পরে যখন পিঠ ঝিমঝিম করতেছে আর পড়ে যাওয়ার সময়, আমি 3 ঘন্টা পরে আবার এই শট দিই। 7 থেকে 8 বার শট নেওয়ার পরে শট, কারণ এগুলো তো ক্লোজ শট থাকবে, ব্যাক শট থাকবে, প্রোফাইল শট থাকবে, এত বড় বিল্ডিং, সেই এগুলো তো সাধারণত ছবিতে স্ট্যান্ডম্যানরা করে। আপনি এটা করছেন কেন? আমি এটা চাচ্ছিলাম যে এমন কিছু দেখিয়ে যে বাংলাদেশের চলচ্চিত্র রিটার্ন ব্যাক করা। আপনার ছবি দেখি, হ্যাঁ, আপনি যে কাজগুলো করেন ছবিতে। তো এখন আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, ছবিতে কি আসলে ফাইট বা স্টান্টই মুখ্য, নাকি অভিনয়টা আসলে বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই। তো সেক্ষেত্রে আপনি কোনটায় বেশি জোর দিচ্ছেন? আমি দুইটাতেই জোর দিচ্ছি, কারণ ও শুধু ফাইট দেখতে তো কেউ যাবেন না হলে,
পুরো ছবিটাই দেখতে ফাইট যাবেন। করার সময় তো এক্সপ্রেশন তবে মানে ফাইটের সময় এক্সপ্রেশন যেটা দরকার সেটা তো স্ক্রিনে অলরেডি দেখেই ফেললেন তখনকার আমার যে অভিনয়টা কি। আর যখন অভিনয়ের ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি বলবো অভিনয় হচ্ছে একটা সাগর, আটলান্টিক মহাসাগর বলতে পারে। এখন আমাদের স্টার্ট হচ্ছে 4 মুভি, সেই সাগরে আপনি কি মানে সেই সাগরে আমি এখন ট্রাই করছি এটা সমতল খোঁজার জন্য। আচ্ছা, খুব সুন্দর করে বলেছেন। বর্ষা, এই যে আমরা একটু আগে আপনি বলেছেন যে বন্ড গার্ল হওয়ার যা যোগ্যতা সেটি আপনার আছে, বন্ড গার্ল হওয়ার যোগ্যতা আসলে কি, মানে কি হলে বন্ড গার্ল হওয়া যায় আপনার মতে, কি কি যোগ্যতা? আসলে আমি যতটুকু জানি, বর্ন গার্লদের যতটুকু দেখেছি, ইন্টারন্যাশনালি সব ছবির হিরোইনরা যেরকম হয়, ইন্টারন্যাশনালি একটা জিনিস যখন প্রেজেন্ট করা হয় তখন ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড একটা হাইট থাকতে হয়, তার মেজারমেন্ট ইন্টারন্যাশনালি হতে হয়। ইভেন আমার কাছে যেটা মনে হয় ওদের মানে হিরোইনদেরকে যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শর্টে কিছু কিছু খুব কঠিন অ্যাকশনে তাদেরকে পার্টিসিপেট করতে হয়, সেটা আমি করতে পারবো। আর তাদের যে ফিজিক্যালি ফিটনেস, আমার কাছে মনে হয় নাম্বার 1 ফিজিক্যালি ফিটনেস, তার অ্যাক্টিং, তার এক্সপ্রেশন থাকলে আমার মনে হয় সম্ভব। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে? অফকোর্স। সেটা কি, মানে কতটুকু হলে বা কি হলে? হ্যাঁ, কারণ আমি যেটা আমি নিজে বলবো না, কারণ আমার 3টা মুভি রিলিজ দিয়ে আমি আমার দেশ থেকে, আমার জনগণ থেকে যেটা আমি পেয়েছি, বিভিন্ন ওয়েবসাইটে যেটা আমার ছবিগুলোতে তারা কমেন্ট করেন, লিখেন, কারণ জনগণ মুখ দিয়ে যেটা বলবে। আপনি কি মনে করেন এখন যে একটা কথা প্রচলিত আছে যে জিরো ফিগার জিরো সাইজ, আপনি কি মনে করেন যে আপনি সেই জিরো ফিগার? অফকোর্স। আপনি কি মনে করেন অনন্ত? আমি মনে করি আসলে বর্ষার ফিগারটা রিয়েলি মানে আমি যেটা জেমস বন্ডের হিরোইনদেরকে বলবো জিরো ফিগার, বর্ষার জিরো ফিগার। হাইটের দিকে বলবো বর্ষার হাইট ইজ পারফেক্ট, ফিজিক্যাল ফিটনেস পারফেক্ট, শি ইজ ওকে। তো ধরেন যদি এমন হয় যে বর্ষা সত্যি সত্যি জেমস বন্ড ছবিতে ডাক পেল, তখন কি হবে? বর্ষা যদি আপনি তো আপনার হিরোইন হারাবেন, কারণ আপনার ছবির হিরোইন তো বর্ষা, চলে গেল হলিউডে। না, বর্ষা যদি 007-এ যদি সত্যিকারে চান্স পায়, এটা রিয়েলি দিস ইজ প্রাউড ফিল করব। তো এই 007 এটা কিন্তু একটা ম্যাজিক ফিগার। বলা হয় যে 00 হচ্ছে তাকে মানুষ খুন করার লাইসেন্স দেওয়া হয়েছে যাদের এই 00 সিরিজে থাকে, এবং 007 এর আরো কলিগ আছে, তারা আবার মাঝে মধ্যে বিভিন্ন ছবিতে মরে যায়। 006 কে এক ছবিতে দেখেছি আমরা মরে গেছে, 009 মরে গেছে, 7 কখনো মরে না। তো 7 যেহেতু মরে না, চলুন আমরা আমাদের টেলিভিশনের যে ম্যাজিক নাম্বার সেটি হচ্ছে 7, আমাদের বিজ্ঞাপন। চলুন আমরা আমাদের লাকি ফিগারে যাই, বিজ্ঞাপন দেখি। ফিরে এলাম জয়তুতে। আমরা কথা বলছি জেমস বন্ড নিয়ে, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন অনন্ত এবং বর্ষা। অনন্ত, আপনাকে জিজ্ঞাসা করি, জেমস বন্ডের অনেক ফেভারিট জিনিসপত্র আছে। তার গাড়ি হচ্ছে অ্যাস্টন মার্টিন, কিংবা কখনো কখনো জাগুয়ার, কখনো BMW চালাতে দেখেছি। আবার তার ঘড়ি, সেটাও তার সি মাস্টার ঘড়ি পরেন, তার ঘড়ির চয়েস আছে। তার জুতার মধ্যে অস্ত্র লুকানো থাকে। আপনার এরকম কোনো ফেভারিট জিনিসপত্র আছে? কি স্যুট, কি গাড়ি, কিংবা কি ঘড়ি? আসলে ওই আমি প্রথমেই বললাম যে আমি যেটাতে শুরু করতে গিয়েছিলাম, তাহলে এই ধরনের কাজ, মানে এই ধরনের পথগুলোকে ইস্টাবলিশ করা যেত। কিন্তু যেহেতু আমি প্রথম থেকেই দেখলাম যে আমি কোনো দেশের নাম দিতে পারবো না, গোয়েন্দা ভিত্তিক কাজ করলে দেশের নাম ছাড়া ইম্পসিবল একটা ব্যাপার, তখন আর ওই জিনিসটা ইস্টাবলিশ করা হয় নাই। কারণ আমি এই ছবিতে এই ক্যারেক্টার, ওই ছবিতে ওই ক্যারেক্টার, এইটাতে আমি এখন কোনটাকে ফেমাস করব। কারণ আমার এখনও ইচ্ছা যে আমি আসলে 007-এর মতো এরকম ছবিগুলো করি, মানে তাদের মতো হয়তো এত বড় বাজেটের ছবি করা সম্ভব না, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট তাদের, মানে আমাদের দ্বারা যতটুকু সম্ভব গোয়েন্দা ভিত্তিক এইগুলো করার চেষ্টা। যেমন আমার একটা ছবির নাম আছে এখন দ্য স্পাই, গোয়েন্দা ভিত্তিক ছবি। এখন যে আমি একটা ছবির আমরা জানুয়ারি থেকে শুটিং করব বা মিড অফ ডিসেম্বর থেকে শুটিং করব, সেটার নাম হচ্ছে মোস্ট ওয়েলকাম 2। এটাও ফুললি সিকুয়েলি, এটা মোস্ট ওয়েলকাম 2 হতে যাচ্ছে, সিকুয়েল মিশন ইম্পসিবল এর মতো 3, 4। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ MW2 মানে এরকম হয়েও যেতে পারে যদি দর্শকের চাহিদা থাকে, এবং আমরা যদি ভালো কিছু করতে পারি, MW1 এরকম হয়ে যেতে পারে। MW4 আপনি যা করবেন সেটা দেখে আর কারো মাথা খারাপ হবে, সে 100 তলা থেকে লাফ দিবে। কি বলেন, হতে পারে? তো না, হতে পারে। আমি চাই যে আমাকে আমি যেমন জেমস বন্ডকে দেখে বা টম ক্রুজকে দেখে আমি ইচ্ছা প্রকাশ করি না, কাজ করার চেষ্টা করি।
আমি সব অনুষ্ঠানেই বলে থাকি যে আসলে আমি চাই যে বাংলাদেশে অ্যাটলিস্ট আমাকে দেখে একটা ভালো অ্যাকশন হিরো আসে বা দুইটা ভালো অ্যাকশন হিরো আসে, ইন্ডাস্ট্রিতে বেশি ভালো ভালো ছবি হয়, দর্শক হলে আসবে, এটা কিন্তু আমার নিজেরও চাওয়া। বর্ষা, আপনার কোনো এরকম পছন্দের ব্যাপার আছে? কারণ বন্ডের যারা গার্ল হয় তাদের কোনো কিছু পছন্দ থাকে না, দুইটা পছন্দ থাকে, একটা হচ্ছে বন্ড নিজে, আর হচ্ছে তারা ওই তাসের টেবিলে তাস খেলে, অনেক টাকা পয়সা নেয়। এই দুইটা হচ্ছে বন্ডের গার্লদের একটা বৈশিষ্ট্য। প্লিজ জেমস বন্ড নিয়ে আর আমাকে আর না পেঁচাইলে আমি খুশি হব। আপনার কি মনে হয় আমাদের এখানে এরকম চরিত্র? আমি বন্ডকে ওরকম চাই না, আমি ওই ক্যাসিনোতে বসে এইরকম এটা সেটা ওইটাও আমি চাই না। আমি খুব সিম্পল, আমি খুব সিম্পল থাকতে খুব পছন্দ করি। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দেখা যায় যে এই ধরনের অ্যাকশন ছবিতে নায়িকাদের তেমন কিছু করার থাকে না, সুন্দর কয়েকটা দৃশ্যে গান কিংবা কিছু প্রেম, আরেকটা হচ্ছে যে একটা দৃশ্যে ভিলেন তাকে অপহরণ করে এবং বাঁচাও বাঁচাও বলা। আপনার কি মনে হয় যে এর বাইরেও আরো অনেক কিছু করার আছে নায়িকাদের এরকম অ্যাকশন ছবিতে? হ্যাঁ, অবশ্যই করার আছে, কারণ আমার 3টা মুভি রিলিজ হয়ে গেল, কোনো মুভিতেই আমি বলিনি আমাকে ওইরকম করে ভিলেন শেষের দিকে উঠিয়েও নিয়ে আসেন, আমি বলিনি বাঁচাও বাঁচাও শয়তান ছেড়ে দে, এরকম ডায়লগ আমি দেইনি। আর অবশ্যই আছে, যেমন আমি যেগুলো করেছি মোস্ট ওয়েলকামে আমাকে যেটা লাস্টে আমাকে ভিলেন উঠিয়ে নিয়ে গেছে, বাট এই ধরনের কোনো ডায়লগ ছিল না, খুব সুন্দর অত্যাধুনিক ভদ্রভাবে বলতে পারেন, যারা দেখেছে তারা বুঝতে পারে। তারপরও আমাদের নিঃস্বার্থ ভালোবাসা ছবিতে দেখবেন নায়িকাকে একটা ফকলিপের উপরে রাখা, একটা ফকলিপ আরেকটা ফকলিপ এসে তাকে হিট করবে, মানে অনেক বড় শট এটা। এবং এই ছবিতে আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হই। ফকলিপ যখন মেজারমেন্ট দিয়ে দেওয়া হয়, যে ফকলিপের চাকাগুলো তো জানেন অনেক বড় বড়, কাঠের এরকম বড় বড় গুড়ি বলে যাই বলে যেটাই বলে, এটা দিয়ে মেজারমেন্ট দিয়ে দেওয়া হয় যে দিস ইজ ইউর লিমিট। ও হচ্ছে থাই আর মিশা সাহেব হচ্ছে ভিলেন। মিশা সাহেব বলতেছে খামান খামান, ও ব্যাটা খামান খামান তো বলেছে সবই ঠিক আছে, এত স্পিড আসে ওই গুড়ি টুড়ি সরে যায়, এসে আমার পিঠে হিট করে। এখন আমার এখানে এতখানি হচ্ছে সেলাই করা, একদম ছবি যখন আসবে আমরা দেখাবো যে এই জায়গায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়, মানে এত জোরে হিট করে যে আমার কিডনি, প্রত্যেক ছবির পরই তো তাহলে আপনাকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়। মানে আমার ডাক্তারদের অনেক মনে হয় যে আর হাফ ইঞ্চি ঢুকলে আমার কিডনিতে লেগে যায়। কিন্তু আপনি তো ডাক্তারদেরও তাহলে উপকার করছেন, প্রত্যেক ছবির পরে আপনি আহত হচ্ছেন এবং ব্যাংককের ডাক্তাররা সব আপনাকে চিকিৎসা করতে। মানে এটাতে এই রিয়েলি এটা অনেক বড় একটা মানে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাই বলবো না, মানে অ্যাক্সিডেন্ট হয়েই গিয়েছে, তবে আমি বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার দয়া যে আমি আসলে সুস্থ। না, আপনাকে সবাই পছন্দ করে, আপনি জনপ্রিয় মানুষ, আপনি আরো বাঁচবেন, সেটাই তো আমরা আশা করি। বর্ষা, আপনার কি মনে হয় যে কতদূর যাবে বাংলাদেশের চলচ্চিত্র এবং কতদিন পর্যন্ত এই ছবিগুলো মানুষ দেখবে? যেমন জেমস বন্ড 50 বছর হয়ে গেছে, ফলে এখন আপনারা যে ছবিগুলো বানাচ্ছেন সেই ছবিগুলো কতদিন দেখবে মানুষ? আরো 50 বছর দেখবে? আমাদের দেশের চলচ্চিত্র মেবি 55 আর 54 থেকে স্টার্ট হয়েছে, না তো অলরেডি 50 ইয়ার্স ক্রস করে ফেলছে মেবি। তো দেখা যাচ্ছে যে মানে কিছুদিন আগে 2-3 বছর আগে সিনেমার অবস্থানটা খুবই খারাপ ছিল, একদমই মানে হলে যাওয়ার প্রশ্নই ছিল না, মানুষ ছবি দেখতো না। আমাদের আমি এটা হলফ করেই বলতে পারি যে আমাদের ছবিটা থেকে অডিয়েন্স হলে আসা শুরু করেছে, তারা ছবি দেখছে। এবং যখন আমরা ধরেন এয়ারপোর্টে যাই বা বিভিন্ন জায়গায় যাই, মানে কিছু ক্লাসের লোক এসে যখন বলে যে আমরা সিনেমা হলে গিয়ে আপনাদের ছবিটা দেখেছি, সত্যি তখন খুব ভালো লাগে। ইনশাল্লাহ আমার বিশ্বাস এই ধরনের ছবি আমাদের মতো আরও প্রোডাকশন হাউস করলে এটা অনেক দূরে গিয়ে পৌঁছাবে। তো অনন্তের তো যেমন খুব নামকরা হিরো বা অ্যাকশন দৃশ্য দেখলে তার ইচ্ছা করে সেটা করতে, আপনার এরকম কোনো আদর্শ আছে বা কোনো ব্যাপার আছে যে আপনি কোনো নায়িকাকে দেখলে বা তাদের কাজ দেখলে মনে হয় এর মতোই হতে হবে বা এটা এখনই করতে হবে? আমার আদর্শ একজন আছে, আমি একজনকে ভীষণ পছন্দ করি, কারিনা কাপুর। তাই? তাকে আমার ভীষণ ভালো লাগে। মানে যখন হিরোইন মুভিটা রিলিজ হলো তখন আমি হায়দ্রাবাদে ছিলাম, আমাদের লাস্ট মুভি নিঃস্বার্থ ভালোবাসার শুটিংয়ে। মানে 2 ঘন্টা 10 মিনিটের ড্রাইভ ছিল, ওকে আমি নিয়ে খুব তাড়াহুড়া করে 1.5 ঘন্টায় সিটিতে গিয়ে মুভিটা দেখেছি। খুব ভালো লাগে, মানে ও যখন ডান্স করে আমার মনে হয় ওর মতো যদি এরকম করে আমি ডান্স করতে পারতাম। পারেন না তার মানে এখনো? না, ওর মতো, ওরা তো খুব ফাস্ট ডান্সের বিষয়, অবশ্যই আমি বলবো ওদের মতো ডান্স করতে আমি এখনো পারি না, বাট করবেন সামনে ইনশাল্লাহ। আমরা একটু দর্শক প্রসঙ্গে যাই। কারা আসলে আপনার দর্শক বলে আপনি মনে করেন? কারা আপনার ছবি দেখছে এবং ভবিষ্যতে কাদেরকে আপনি ছবি দেখাতে চান? আসলে আর ভবিষ্যৎটা নাই, বর্তমান হয়ে গিয়েছে, সেটা আমি বলবো। যারা রেগুলার দর্শক, যারা নর্মালি যারা ফিল্ম এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ছবি বানান,
এটা রেগুলার দর্শক, এটা নর্মালি যেই বানাবেন, আপনি বানাবেন, আমি বানাবো, সবাই দেখবে, এটা রেগুলার দর্শক। আমি যেটা করেছি সেটা এখন বাংলাদেশ দেখছে, যে এডুকেটেড ইয়াং জেনারেশন যারা সারাক্ষণ হাতে মোবাইলে ইন্টারনেটে ইউটিউব, মানে এটার বাসায় গিয়েও ছবি দেখতে হবে, নট নেসারি। আর সিনেমা হল তো অনেক দূরের ব্যাপার তাদের কাছে, বাংলাদেশের ইয়াং জেনারেশন। আর তারপরে বাসায় গেলে তো সারাক্ষণ ডাউনলোড করে যে কোনো ছবি দেখতে পায়, তাদেরকে আমি হলে নিয়ে এসেছি। এটা আমি বলবো যে আর এখন আগামীতে কাকে আনবো সেটা পরে বলবো, মানে এখন অলরেডি দে আর কামিং। এখন আপনি যদি বাংলাদেশের যে কোনো ঘরে যান, ওইখানে একটা স্টুডেন্ট আছে, ইভেন দো 8-এ পড়ে, সে অনন্তকে নিয়ে আলাপ করবে। বর্ষা একটা সুন্দর গ্ল্যামার হিরোইন আসছে, ওকে নিয়ে আলাপ করবে। এটা এখন মানে প্র্যাকটিস হয়ে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। তা এখন আপনি একজন বাংলাদেশ গভর্নরের ফ্যামিলিতে যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্মি প্রধান বলেন, আর একজন বিজনেসম্যান বলেন, এখন কোনো লেভেল নাই যে আমি বলবো যে আগামীতে আসবে, তারা চলে আসছে অলরেডি, মোস্ট ওয়েলকাম থেকে। তো আমি বলবো এখন বাংলাদেশের চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্র দিয়ে পরিপূর্ণ দর্শক। আমরা এই জায়গায় আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। ধন্যবাদ অনন্ত, ধন্যবাদ বর্ষা, আপনারা এসেছিলেন, সুন্দর করে কথা বলেছেন এবং আপনারা আপনাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন। নিশ্চয়ই আমরা আজকে পারছি না বলে কালকে পারবো না, বা যে কাজগুলো আমরা করতে চাই সেটাতে আমরা সফল হব না, এটা বলার প্রশ্নই ওঠে না। আশা করছি ভবিষ্যতে আপনি যে স্বপ্নগুলো দেখছেন যে জেমস বন্ডের মতো বা তার চাইতেও বড় কিছু করবেন, নিশ্চয়ই সেটি পারবেন। এবং জেমস বন্ডের অনেক ভালো ভালো দিকের কথা আমরা বলেছি, কিন্তু জেমস বন্ডের অনেক মজার দিকও আছে। যেমন জেমস বন্ড ছবিতে যে ছবিতে দুটি নায়িকা থাকে, সেখানে একটি নায়িকাকে মরতে হয়, এটাও কিন্তু ফর্মুলা। এবং অনেক দিন পর্যন্ত জেমস বন্ড শেষ হতো একটি ডায়লগ দিয়ে, সেটি হচ্ছে ক্যামেরা উপরের দিকে উঠে যাবে, এম লজ্জায় অন্যদিকে চোখ ফেরাবেন এবং একটি শব্দ শোনা যাবে, ও জেমস। তো আমাদের আজকের অনুষ্ঠানে আমরা বলতেই পারি, ও দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। জয়তু প্রচারিত হয় প্রতি শুক্র এবং শনিবার রাত 9:15 এবং পরদিন সকাল 10:15 এটি পুনঃপ্রচারিত হয়। যারা দেখেননি তারা পরের দিন সকালে চেষ্টা করতে পারেন। জয়তু দেখবেন। আজকের মতো বিদায়, শুভেচ্ছা।